স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদুল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করার পর চাকরির জন্য দীর্ঘ সময় ঘুরে বেড়ানো নতুন কিছু নয়। বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা কত সে বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান এখনো পাওয়া যায় না। তবে এর সংখ্যা একেবারে যে কম না সেটি দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল নিয়োগের সময়, হোক তা সরকারি কিংবা বেসরকারি। আজ আমাদের আলোচনার বিষয় চাকরির বাজার। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান এবং সিপি কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং এইচআর এক্সপার্ট মেহরাজ হামিদ। জনাব হামিদ এবং জনাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব হামিদ, আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করতে যাচ্ছি যে আমরা জানি যে বাংলাদেশের চাকরির বাজারে বিশাল একটা লম্বা লাইন থাকে যারা চাকরি প্রার্থী তাদের জন্য। বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা 47%। যারা শিক্ষিত বলতে আমরা বলছি যারা স্নাতক পাশ করেছে, স্নাতক শিক্ষিত বেকার আমি যদি বলি তাদের সংখ্যা 47% আছে বাংলাদেশে। এই অবস্থায় চাকরির জন্য যখন আপনারা প্রার্থী বাছাই করেন, আসলে কোন দিকটা আপনার প্রায়োরিটি দেন? এবং অনেকেই যারা অভিযোগ করেন, যারা বিশেষ ফ্রেশার, তাদের কথা বলা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা যা হয় আমাদের আসলে অভিজ্ঞতা নাই। তাহলে আসলে আপনারা যদি ফ্রেশার রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়, কোন দিকটা আসলে আপনারা লক্ষ্য করেন, কি চান একজন প্রার্থীর কাছ থেকে? ধন্যবাদ। আমি মনে করি একটা খুব যথোপযোগী একটা প্রশ্ন করেছেন এবং এইটার সংখ্যাটা কিন্তু বিশাল। হ্যাঁ, বিশাল। এখন কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠান যখন বিভিন্ন স্তরে নিয়োগ করে আর কি, তখন কিন্তু তার ওই প্রতিটি স্তরের কিন্তু কিছু চাহিদা থাকে অর্গানাইজেশন, এবং ওই চাহিদার সাথে কিন্তু যে ক্যান্ডিডেট রাইট, তার কম্পিটেন্সির ম্যাচিংটা দেখতে চায়। এখন এটা কিন্তু অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান কিন্তু ডিপেন্ড করে যে তার চাহিদাটা কেমন, মানে কি রকম মানুষ নিবে তার কাজের পরিধি অনুযায়ী, এবং ম্যাচ করলেই কিন্তু তখন কিন্তু ক্যান্ডিডেটের রিক্রুটমেন্টটা হয়। বলাটা একটু কঠিন যে পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে বলাটা সহজ, কিন্তু যেহেতু আমরা একটা কমন ডিসকাশন করছি সেহেতু এটা কিন্তু মানে প্রতিষ্ঠানের কাজের ধরন এবং অনেক কিছু বিবেচনা করেই কিন্তু এই এক্সপেকটেশনটা আমরা ক্যান্ডিডেটের ভেতরে দেখতে চাই। স্ক্রিনিং যেটা হয়, স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখন আমরা ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটিগুলোকে প্রাধান্য দেই এবং এটাও সরকার অনুমোদিত ইউনিভার্সিটিগুলোর উপর আমাদের প্রাধান্যতা একটু গুরুত্ব রাখে, এবং এইটার বাইরে যারা তাদের আসলে কিন্তু একটু বেগটা বেশি। আচ্ছা, এইভাবেই। ধন্যবাদ জনাব হামিদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে 22 লাখ মানুষ প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করে, বাংলাদেশ অর্থনীতি সমিতির এক সমীক্ষায় বলা হয়েছে। এই যে এত মানুষ একসাথে চাকরির বাজারে প্রতি বছর প্রবেশ করছে, এদেরকে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তারা আসলে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তাদেরকে, আপনার ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে কীভাবে প্রস্তুত করছেন ভবিষ্যতে কর্মবাজারে যাওয়ার জন্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি যে বিষয়টা হলো, আমরা আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছেন আমরা ওদেরকে এনকারেজ করি, আমরা ওদেরকে মোটিভেট করি। এইভাবে আমরা বলি যে একটা রিসেন্ট আমাদের স্টাডি ছিল জুন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার ইন ইংল্যান্ড। ওইখানে আমাদের বাংলাদেশি যে প্রসপেক্টিভ, জব প্রসপেক্টিভে কিন্তু আমরা 41তম 41 আমাদের স্টেজ, whereas the India is 67. জব প্রসপেক্টিভে কিন্তু আমরা আগিয়ে আছি বাংলাদেশে। এটা আমরা এনকারেজ করি আমাদের স্টুডেন্টদেরকে। 41 in the ranking is 41 job prospective in Bangladesh, whereas in India and পার্শ্ববর্তী দেশ কিন্তু 67 63 তে। মানে কি এরকম যে ইন্ডিয়াতে ক্যান্ডিডেট অনেক বেশি, আমাদের কম, ব্যাপারটা কি এরকম? এই কারণে কি it's not like that, it's a like is it just quantity or quality? No, it's quality. I'm not mentioning about the quantity. It's a quality. If it's a quantity, it's the huge. India is the huge. হ্যাঁ, সেটাই আমরা এখানে জাস্ট আমরা যেটা গভর্নমেন্টকে ইনফর্ম করেছি যে আওয়ার হায়ার এডুকেশন ইজ গোয়িং আপ আপ আপ। এই ক্ষেত্রে প্রতি সেমিস্টারে বিশ্ববিদ্যালয় বলতে যে পাবলিক অ্যান্ড প্রাইভেট মিলিয়ে প্রতি সেমিস্টার থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু প্রতি সেমিস্টারে তারা ওদের কমপ্লিট করে, ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তার মানে বছরে ওদের 5 থেকে 6 লক্ষ শুধু fresh graduate from the university level. I'm not talking about the other university, only the private university level. 5 লক্ষ graduates in the fresh, in the all sector, in the IT sector, in MBA sectors, BBA sectors, all sectors ওনারা কন্ট্রিবিউট করে। আমরা আরেকটা এনকারেজ করি যে
কোম্পানিকে আমরা সবসময় ইয়ে করি যে আপনারা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করেন, মার্কেটিং ইনভেস্টমেন্ট করেন, বাট ওয়েন ইটস টাইম ফর টকিং অ্যাবাউট দ্য রিগার্ডিং HRM আপনারা এখানে ইনভেস্টমেন্ট করছেন না। তো ওনারা লোক ছাঁটাই করছেন, বাট হোয়াট ইজ দ্য রিজন, ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি? ওনারা করছেন জবটা 1:3, মানে তিনজনের কাজ করছে একজনের দিয়ে। এটা কিন্তু মোটিভেশন লেভেল কিন্তু পারফরমেন্স লেভেল ইজ গোইং টু পুয়ার। যদি পয়সা বেশি দেওয়া হয়, it's not the investment on the salary. I'm talking about the employee increase. ওয়ার্ক এনভায়রনমেন্ট কথা Work হতে পারে, environment, employee recruitment. I'm talking about that. কালচার, কোম্পানি কালচার হতে পারে। আপনি যদি কোম্পানিকে যদি আপনি এমপ্লয়িদের ফেসিলিটি দেন, রাইট, he or she will give the output, a huge return. Right. যেটা আমাদের ব্রিটেনে করছে, ওয়েস্টার্নে করছে, বাট আই ডোন্ট নো আমরা এই কালচারটা কেন যেন বুঝি না। আমরা চলে যাব জনাব মেহরাজ হামিদের কাছে। এই কোম্পানি যেটা হচ্ছে, কোম্পানি যদি একজন মানুষকে রিটার্ন করতে চায়, কি করে আসলে রিটার্ন করবে? শুধু কি পয়সা দিয়ে করবে, নাকি আরো কিছু বিষয় থাকে, যেমন বলা হচ্ছিল কোম্পানি কালচার, কোম্পানির ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, ভ্যালুজ, আসলে কোনটা বেশি? এই বিষয়ে কি আমরা যথেষ্ট ইনভেস্ট করছি কিনা, ডক্টর হাসান যেটা জানতে চাচ্ছেন। ওয়েল, প্রশ্নটা হচ্ছে যে রিটেনশন অনেক একটা বড় ব্যাপার। আচ্ছা, সত্যি কথা, এটা যদি এখান থেকে না আসে হ্যাঁ, তাহলে আর কখনোই হবে না। আমরা মুখে যতই বলি না কেন, আমরা যতই দেখাই যে আমাদের সহানুভূতি, যে তুমি ভালো পারফর্মার, তোমাকে আমরা রাখতে চাই, আচ্ছা, বাট হৃদয় থেকে যদি না আসে রিটেনশন, কোনো অর্গানাইজেশনই একটা ভালো পারফর্মারকে ধরে রাখতে পারেন না। প্রশ্নটা হচ্ছে ভ্যালুস, প্রশ্নটা হচ্ছে গাইডিং প্রিন্সিপাল। এই যে টার্মসগুলা প্রত্যেকটা অর্গানাইজেশন থেকে থাকে, আমি যদি সত্যিকার অর্থে একটা মানুষকে, একটা ভালো পারফর্মারকে বা অ্যাভারেজ পারফর্মারকে ধরে রাখতে চাই, তাহলে কি হৃদয় দিয়ে, তাহলে কিন্তু সেই এমপ্লয়িটা কিন্তু অটোমেটিক্যালি তার অর্গানাইজেশনের একজন সেফ গার্ড হয়ে কিন্তু দাঁড়ায়। আচ্ছা, এখন আমি বলার জন্য যদি বলি, এবং বলার জন্য বলা মানে হচ্ছে আমি ওই যে বেনিফিটস এবং অন্যান্য কিছু যদি না দেই, রাইট, তাহলে আমি এক্সপেক্টই করতে পারি না সে আমার ভ্যালুজ, গাইডিং প্রিন্সিপাল বিশ্বাস তো করবেই না। রিটেনশন তো আরো অনেক দূরের কথা। ধন্যবাদ। আমি এই বিষয়ে পরে আপনার কাছে আলোচনা আসবো। ডক্টর হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে লেখাপড়া একটা বড় বিষয় হচ্ছে, পাশ করে তারা চাকরিতে যাবে। এই ক্ষেত্রে ফ্রেশারদের আপনারা যারা প্রস্তুত করেন, একটা সময় ছিল যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তেমন তফাৎ ছিল না, কিন্তু এখন অনেক পার্থক্য আসছে, বিশেষ করে কর্পোরেট জবের ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসছে। আচ্ছা, কেন আসছে? আপনারা কি ট্রেডিশনাল যে কারিকুলাম আছে সেখান থেকে সরে এসছেন, নাকি তাদেরকে ইন্ডাস্ট্রির জন্য উপযোগী করার জন্য বাড়তি কিছু শেখাচ্ছেন? কারণটা কি? অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা আমরা ফোকাস করি যে ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইংরেজি ভাষার প্রতি আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, বেশি, বিশেষ করে ফোনেটিক্স, ইংলিশ ফোনেটিক্স, বিকজ ইফ ইউ আর ইংলিশ actually either you pick a British accent or pick American accent. If you match dual, like আমরা বলি সাধু চরিত ভাষা মিশ্রণ করা যাবে না। So when it's time for talking, if you miss British and American, then the foreigner will feel what the language you are actually taking. This is the আমরা first year. Second number বলি যে build up your confidence level. Your confidence level is very important. And in the confidence ওইখানে আমরা সবসময় আমরা ডিসকাস করি এইভাবে যে ফার্স্ট ইউ ডেভেলপ ইউর স্কিল ইজ অল দ্য লেভেল। লেখাপড়া ভাষা কি? ইংলিশ, ইংরেজি মাধ্যম। সাম্প্রতিক সময় তো আদালত থেকে বলা হয়েছিল যে সর্বস্তরে বাংলা চালু করতে হবে, তাহলে কি দায়? তাহলে কি একটা বিরোধ দেখা দিচ্ছে না? না, ইটস নট। আমরা 70% রাখছি ইংলিশ, 30% রাখছি আমরা বেঙ্গলি। 30% এগুলো মানে কি, পড়ার মাধ্যম নাকি? মাধ্যম। অনেক সময় আমরা অনেক কিছু ডিসকাস করার সময় স্টুডেন্ট অনেক সময় হয়তো এই টপিকটা তো বুঝতে না পারে, তখন আমরা উই ইউজ আওয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ, বাঙালি ল্যাঙ্গুয়েজ ফর দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ধন্যবাদ। জনাব হামিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা এন্ট্রি লেভেল একটা ছেলে বা একটা মেয়েকে আপনি যখন আপনার প্রতিষ্ঠানে বা একটা কর্পোরেট হাউসে রিক্রুট করা হয়, তখন আসলে কি দেখা হয় বেশি? তার মধ্যে কি গুণ দেখা হয়? শুধু কি সার্টিফিকেটের ভিত্তিতে হয়? নিশ্চয়ই নয়। আর কি দেখা হয়? নেতৃত্বের গুণাবলী, আমরা এটাকে লিডারশিপ কম্পিটেন্সিস বলি। নেতৃত্ব শুধু নেতৃত্ব দেখলেই হবে না, তার ভিতরে কমিউনিকেশন থাকে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকে, আমার সতীর্থর সাথে আমার কাজ করার
কোয়ালিটি থাকতে হবে, আমার ভিতরে সেই পার্সোনালিটি থাকতে হবে, ব্যক্তিত্বটা থাকতে হবে। এইসব অনেকগুলো কম্পিটেন্সি আমরা যাচাই করি যে ওই এন্ট্রি লেভেল ক্যান্ডিডেটের ভেতরে বিদ্যমান আছে কিনা না। আচ্ছা সবচেয়ে বড় কথা কি, ভালো ওই যে আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড, আমরা আবার ট্রেডিশনালি যদি যাই আর অনেক আগে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতো, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার সেই ক্ষেত্রে কিন্তু আবার অনেক ইম্পর্টেন্ট পার্ট আচ্ছা এই কম্পিটেন্সির ভেতরে। কারণ একটা মানুষের জন্ম থেকে বড় হওয়ার ভেতরে সে কোন পরিবেশে বড় হয়েছে, কিভাবে, সেটাও আপনারা দেখেন। হ্যাঁ, সবকিছুই আমরা চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে ইন্টারভিউর মাধ্যমে। জনাব হামিদ, আমাদের আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আমরা। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।